এই বোল্ডারের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে এটিভি। ভয় লাগছে, কিন্তু সত্যিই ভয় লাগছে। এই দেখুন, লে লাদাখে চালিয়েছিলাম এটিভি রাইড। আমি এই রাস্তায় যদি আমাদের চালাতে দিত পাগল হয়ে যেতাম। সাংঘাতিক দুর্গম রাস্তা। দেখুন, এই হলো দুধপাত্রের সৌন্দর্য, এই রকম সবুজ ভ্যালি। वो वाला 400 रुपए ये 250 আমরা তো সকালবেলায় বেশিরভাগ দিনই আপেল খাই, তো আমার যা ভান্ডারে ছিল সব শেষ, তাই জন্য আজকে এখানে দাঁড়িয়েছে কেনবার জন্য। এখানে এত সুন্দর সুন্দর ফল রয়েছে, ড্রাগন ফ্রুট রয়েছে, এটা বোধহয় ফ্রুটি, আর এই ডাবগুলো কি অসাধারণভাবে বিক্রি হচ্ছে। এইটাই দেখবার, দুর্দান্তভাবে বিক্রি হচ্ছে। সিল করে ডাব, কিউই দারুন, এই যে কিউই বিক্রি হচ্ছে। ও जो है ये ग्रेप्स कितने करके? 400 रुपए किलो। 250 दे दीजिए। 400 টাকা করে বলছে আপেল, 250 টাকারও আছে। আমি 400 টাকার আপেলটা নিলাম, আর আঙুরও বলছে 400 টাকা করে। আমি হয়তো দরদাম করছি না, নিয়ে নিচ্ছি। বাস कितना हुआ? 260। এখানে কিন্তু চাও ছিল। চা খাবে নাকি? দেখো, চলো চলো একটু চা খেয়ে নিয়ে তারপরে চা নিলাম। আর এখানের পাও, এই যে এই পাওটা নিলাম, খুব সুন্দর খেতে, কিন্তু চায়ের সঙ্গে এটাই আগে খাচ্ছি। আপেলটা নিলাম, পরে খাবো। এটা দেখে খুব লোভ হলো। চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে বন পাউরুটি খেতে ছোটবেলায় খুব খেতাম। রুটিটাও ভালো, চাটাও দারুণ করেছে। চাটা খুব ভালো, আর এক একটা এই পাউরুটির দাম নিলে 15 টাকা করে। আজকে 17ই এপ্রিল 2025। আজকে আমরা শ্রীনগর থেকে রওনা দিচ্ছি দুধপাত্রির দিকে। এই দুধপাত্রিতে আমরা এর আগের বার এসে যাইনি, সেই কারণে এবারে আমরা টিউলিপ গার্ডেন আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তাছাড়াও যে জায়গাগুলি যেতে পারিনি সেই জায়গাগুলি এবারে যাচ্ছি। যেমন সোনমার্গ আমরা যেতে পারিনি, এবারে গেলাম। দুধপাত্রি আমরা আগের বার যাইনি, দুধপাত্রি যাচ্ছি। এবং এর পরের এপিসোডে আসবে আহারবল, পিরকি গলি, এই সকল জায়গাগুলো। যারা এই পর্বের ভিডিওটি একমাত্র দেখছেন তারা আগের পর্বের ভিডিওগুলি দেখবেন, এবং ওপরের আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারেন। আর আজকে যে আমরা এই দুধপাত্রি যাচ্ছি, শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব খুব বেশি নয়, মাত্র 46 কিলোমিটার। এটি গুলমার্গে যাওয়ার রাস্তাতেই পড়ে। একদিকে রাস্তাটা বেঁকে গেছে, সেখান থেকে যেতে হয়, আর সময় লাগে মোটামুটি ওই 1.5-2 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো। আর আজকে শ্রীনগরের ওয়েদার কিন্তু একটু ডাল ওয়েদার। মানে গতকাল এত বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে মেঘলা ছিল, এখন অল্প অল্প রোদ উঠছে। তাছাড়া মোটামুটি এখন আর বৃষ্টি নেই, বেশ উপভোগ্য ওয়েদার।
সব আপেল গাছ, এগুলো সব আপেলের বাগান, ফুল এসে গেছে আপেল গাছে। দেখুন সব আপেল গাছ, এগুলো টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে যাতে আপেল হারভেস্টিং পর্যন্ত এইগুলি নষ্ট না হয়। এই দেখুন এগুলো ভেতরে সব আপেলের গাছ। বলছি এত আপেলের গাছ মানে ভাবাই যায় না। আমি ভাবছি যে এখন ফুল এসছে তাতেই এত সুন্দর লাগছে, যখন লাল হয়ে থাকবে তখন কিরকম দেখতে লাগবে, দুর্দান্ত। শুধু কি আপেল গাছের ফুলই দেখবে নাকি একটু আপেলটা কিনলে সেটা দাও খাই? হ্যাঁ এই তো এইখানকার আপেল নয় মনে হয় এটা। রাস্তার পাশ দিয়ে অনেকক্ষণ ধরে একটা নদী বয়ে যাচ্ছে, সাথে সাথে চলেছে। দুধপাত্রি যাওয়ার এই রাস্তাটাই অসম্ভব সুন্দর। রাস্তার দুপাশে পাইনের জঙ্গল, তার মধ্যে দিয়ে পথ, দারুণ সুন্দর রাস্তা। যেতে গেলে মানে আপনার গাড়ি নিয়ে যেতে গেলে 75 টাকা করে গাড়ির চার্জ দিতে হয়। দেখুন আমরা পৌঁছে গেছি, কি অপূর্ব ভ্যালি দেখুন। দুধপাত্রিতে এখন গাড়ির জ্যাম দেখুন, প্রচুর প্রচুর গাড়ি এসছে। আর এখান থেকে ঘোড়া পাওয়া যায়, সেই ঘোড়া নিয়ে নিচে দুধপাত্রি ভ্যালিতে যে শালিগঙ্গা রিভার রয়েছে সেই পর্যন্ত যাওয়া যায়। তো দেখা যাক যে আমরা গাড়ি নিয়ে কতটা এগোতে পারি। আমরা দুধপাত্রিতে এসে পৌঁছালাম। এই পর্যন্ত আপনি ঘোড়া করেও আসতে পারেন, আবার এই পর্যন্ত আপনি গাড়ি নিয়েও আসতে পারেন। যদি মনে করেন যে ঘোড়া করে আসবেন তাহলে ওই সামনে যেখানে আমি দেখালাম যে প্রচণ্ড জ্যাম রয়েছে সেখান থেকে আপনি ঘোড়া করে এই পর্যন্ত চলে আসবেন। ঘোড়ার বিভিন্ন রেট চাইবে আপনার কাছ থেকে, 2000, 2500, 3000, কিন্তু গভর্নমেন্টের রেট হচ্ছে এখানে ওই 800 থেকে 1000 টাকার মধ্যে। তো তার মধ্যে যদি আপনি দরদাম করে আসতে পারেন তো আসলেন, আর না হলে আপনি গাড়ি নিয়েও আসতে পারেন। আমরা যেমন গাড়ি নিয়ে আসলাম, এই নিচে হচ্ছে শালিগঙ্গা নদী বয়ে যাচ্ছে, তো সেই পর্যন্ত আমরা এখন যাব। এই পথ দিয়ে আপনারা শালিগঙ্গা পর্যন্ত এগিয়ে যাবেন, আমরাও যাচ্ছি। আপনি ঘোড়াতে আসলেও ঘোড়া আপনাকে এই পর্যন্ত নিয়ে আসবে। তবে এইখানে কিন্তু একটু ঠান্ডা আছে, মারাত্মক কিছু না, অল্প বিস্তর ঠান্ডা এখানে পাবেন। আর শীতকালে পুরো জায়গা বরফ হয়ে থাকে, এখানে পুরো ভ্যালি বরফ হয়ে থাকে। সেই কারণে এখানে শীতকালে এসে এত দূর পর্যন্ত আপনি আসতেও পারবেন না, যেটা এখন পারা যাচ্ছে। আর এই দেখুন এইখানে এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে শালিগঙ্গা। চলো। হ্যাঁ চলো, ভালো লাগছে যেতে, আমার তো একটুও পছন্দ হচ্ছে না। পাশে কালো কালো বরফ আর ওই জলের মধ্যে সবাই দাপাদাপি করছে, বিরক্তিকর। এই রাস্তায় আসতে যে মিডোজটা দেখেছি ওটাই অসাধারণ, একদম কার্পেটের মতো, একদম সবুজ।
ভিড় না, সম্পূর্ণ জায়গার সৌন্দর্যের পুরো 12টা বেজে গেছে। এত ভিড় আর এত দোকানপাট, ওরে বাবা রে বাবা। এইখানে একটা অস্থায়ী কাঠের সেতু রয়েছে, এইটা দিয়ে পার করে অনেকে ওপারে যাচ্ছেন, আমরাও যাব। এই ব্রিজটা আবার দুলছে। নদী পার করে এপারে চলে এলাম। হ্যাঁ, ওই ব্রিজটা না অস্থায়ী ব্রিজ, আর ওপর দিয়ে আসার সময় গর্জন শুনে ভয় লেগে যাচ্ছে পুরো, একবার যদি ভেঙে পড়ে গেল। এই জায়গাটায় লোকজন অনেক কম এবং বেশ ফাঁকা এই জায়গাটা, এইখান থেকে বেশ ভালো লাগছে। দেখুন এখানে কেউ নেই। এই অঞ্চলে একজন খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন, একজন সাধক পীর, তার নাম ছিল শেখ নুরউদ্দিন নিরানি। তো তিনি এই অঞ্চল দিয়ে যাওয়ার সময়, সেই সময় তার নামাজ পড়ার সময় হয়, এবার নামাজ পড়ার আগে যে হাত ধুতে হয়, হাত এবং পা, যেটাকে অজু করা বলে, সেই অজু করার জন্য তিনি এখানে জলের সন্ধান করছিলেন। এখানে কোথাও কোনো জল ছিল না। তো সেই সময় ইনি একটা জায়গাতে পাথরের উপরে তিনি তার হাতের লাঠিটি দিয়ে তিনি ধাক্কা দেন এবং তার ফলে সেখান থেকে দুধ বেরিয়ে আসে। তো দুধ দিয়ে তো আর অজু করা যায় না, তো তিনি এই কথাটি বললেন, এই দুধ নিয়ে আমি কি করব, দুধ দিয়ে তো আর অজু করা যায় না। তো সাথে সাথে সেই দুধ জলের ধারায় পরিণত হয় এবং সেই জলধারায় এই অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যায়, যার জন্য এই অঞ্চলটির নাম হয় দুধপাত্রী। তবে এইখানে নামার সাথে সাথে কিন্তু অনেকেই আপনাদের কাছে এসে বলবে জুতো নিন, জ্যাকেট নিন, গ্লাভস নিন, কিচ্ছু নেওয়ার দরকার নেই। এমন কিছু একেবারে মারাত্মক কন্ডিশন না যে ওই গামবুট পরে টরে তারপরে যেতে হবে। আমরা তো দিব্যি ঘুরে আসলাম। গাড়ির লাইন দেখুন, দুধপাত্রীতে এখন গাড়ির এই রকম ভিড়, কি বিশাল লম্বা লাইন দেখুন। আসলে এখন এত ভিড় কাশ্মীরে, আমার মতন সবাই চলে এসছে, আমিও যেরকম এসছি সেই রকম মনে হচ্ছে যে মানে অর্ধেক বেঙ্গল বোধহয় এখন কাশ্মীরে চলে এসছে। কত কত যে বাঙালি চারিদিকে দেখছি, প্রচুর মানুষের সাথে দেখাও হচ্ছে, সেটাও ভালো লাগছে। দেখুন, এই হলো দুধপাত্রীর সৌন্দর্য। এই রকম সবুজ ভ্যালি অসাধারণ অসাধারণ লাগছে। আজকে আকাশ মেঘ করে রয়েছে, যদি এর মধ্যে আকাশ পরিষ্কার থাকতো তাহলে একদিকে এরকম সবুজ ভ্যালি আর একদিকে নীল আকাশ আর চারিদিকে পাইনের বন, কি অসাধারণ লাগতো একবার ভাবুন। দেখুন, এরা ভেড়া চড়াতে নিয়ে এসছে।
आप लोग यहीं पर ही रहते हैं? नीचे नीचे रहते हैं? ये तो दिसंबर जनवरी में तो पूरा बर्फ हो जाता है। पूरा बर्फ से ढका हुआ था। अच्छा, हाँ पूरा बर्फ हो जाता है। ये सब पालते हैं आप लोग? जी जी, यही करते हैं? यही काम करते हैं हम सर। अच्छा अच्छा, क्या नाम है आपका? मुश्ताक मुश्ताक जी। अच्छा, बहुत सारे लोग हैं ना ऐसा? हाँ, घोड़े वाले बहुत है, इधर टूरिस्ट भी बहुत आती है। আচ্ছা আচ্ছা, এই অঞ্চলে কিন্তু সেই রকমভাবে স্থানীয় মানুষেরা বসবাস করেন না, তারা আরও নিচে বসবাস করেন। এই অঞ্চল শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, আর শীতের শেষে এই রকম সবুজ ভ্যালি সেইটা প্রকাশিত হয়। অসাধারণ লাগে সেই সময়। এখানকার বেশিরভাগ মানুষই প্রধানত তাদের জীবিকা হচ্ছে পশুপালন, ভেড়ার দুধ, তারপরে পশম, এইগুলি বিক্রি করে তাদের সংসার চলে। ওদের এই ঘাস খাওয়াটা দেখতে দুর্দান্ত লাগছে, কুটকুট কুটকুট করে খাচ্ছে। কত কাছে এসে গেছে আমার। ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে ওর মায়ের সাথে। आपका फोटो खींचो, आप इधर आ जाइए ना। सो जाइए। এই দুধপাত্রিতে প্রবেশ করার যে মেইন গেট, তার আশেপাশে প্রচুর খাওয়ার দোকান রয়েছে। আপনারা এখানে চাইলে লাঞ্চও করে নিতে পারেন। দুধপাত্রিতে এসে এখান থেকে আপনারা এটিভি রাইড করে বেশ কয়েকটা স্পটে যেতে পারেন। আমরা এখন এখান থেকে যাচ্ছি, প্রত্যেকটা এটিভিতে একজন করে নেয়, তো আমরা সেই হিসেবে যাচ্ছি। স্পটে গিয়ে আপনাদের সেই স্পটগুলি সম্পর্কে বলছি। আর বুবু এইখানে বসেছে, এই আমরা রওনা দিলাম। ओ गाड़ी है पीछे छोड़ो उसका साइड। এই যে সাকিবকেও আমাদের সাথে নিয়ে নিয়েছি। এই বোল্ডারের উপর দিয়ে নিয়ে যাচ্ছে এটিভি। ভয় লাগছে, কিন্তু সত্যিই ভয় লাগছে। এই দেখুন, কি দারুণ লাগছে দেখুন এইখান থেকে। এইরকম ভ্যালি, সবুজ ভ্যালি, আর তার মাঝখান দিয়ে এরকম এটিভি করে যাওয়া অসাধারণ লাগছে। বলো কেমন লাগছে?
আমরা এখন প্রথম এই যে জায়গাটাতে এসে নামলাম, এই জায়গাটার নাম পাল ময়দান। আসাটা তো একটা দারুণ থ্রিলিং ব্যাপার, আর তার সাথে এই জায়গাটা অসাধারণ অসাধারণ। দেখুন চারিদিকে পাইনের বন আর এই রকম সবুজ ভ্যালি, কি অসাধারণ জায়গা দেখুন। ও এখান থেকে দেখছো একটা নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর। এই নদীটার নাম হচ্ছে দুধগঙ্গা নদী। আমরা যেটা আগে দেখলাম সেটা হচ্ছে দুধপাত্র, তো হচ্ছে শালিগঙ্গা, এটা হচ্ছে দুধগঙ্গা। চলো একটু দেখে আসবে। দারুণ সুন্দর, অপূর্ব অপূর্ব লাগছে জায়গাটা। আমরা যদি আজকে না আসতাম এটা দেখতে পেতাম না, বিরাট মিস করতাম। দেখুন ছোট্ট একটা নালা এর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, এখানে আবার কাঠ সাঁকো। দিয়ে সাঁকো। এই যে সব শেফার্ড হাউস, এগুলো কি দারুণ জায়গা, ওফ অপূর্ব। অতুলনীয় জায়গা। আর এখন মেঘলা কেটে গিয়ে রোদ উঠেছে, আরো সুন্দর লাগছে। এই যে দেখুন দূরে নদী, ওই যে নদী বয়ে যাচ্ছে। দেখুন ল্যান্ডস্কেপটা ব্যাগের- দেখুন, হ্যাঁ? কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন। ওইখানে ভেড়া চড়ে বেড়াচ্ছে। চলো, খুব সুন্দর জায়গা। আমরা ভাবছিলাম আসবো না, কিন্তু সত্যি না আসলে মিস করতাম। খুব সুন্দর লাগলো। এই সবুজটা দেখতেই দুধপাত্রিতে আসা। এখানে আকাশটা ভালো হলো আর কি, আমি তো সেটাই বলছিলাম, সবুজ নীল। कोई नहीं यहाँ पे तो 100 में से 5-5% लोग आते हैं यहाँ पे, पूरे लोग यहाँ पे नहीं आते। इन ऐसी ऐसी जगहों के बारे में किसी को पता नहीं है। इधर दिखाइए। अच्छा सर, मैं आपको दिखाता हूँ कैसे। देखो पाल मैदान मैंने बोला था। यहाँ पे क्लियर हुआ है। आज मौसम थोड़ा ठीक है, अभी तो ठीक है। तो इसमें ये जो घर होता है ना सर, ये खाली लकड़ी का और मिट्टी का बना होता है, इसमें लोहे का कुछ नहीं लगा होता है, नेचुरली होता है ये सब सेफर्ड लोग रहते हैं ये। इसमें। ये विंटर में ऑटोमेटिकली गर्म हो जाता है, जब सर्दी होती है सर्दी में ऑटोमेटिकली गर्म, और गर्मी में ऑटोमेटिकली ठंडा हो जाता है जी। इसकी एक हैसियत है। इसको बोलते हैं हम मुगल गार्डन भी बोलते हैं, मुगल दरबार भी बोल सकते हैं, इसको शाहीना पिंड भी बता सकते हैं, मुगल दरबार कहते हैं। मुगल भी कहते हैं, मुगल दरबार। मुगल के दौर का ज़माने का बना हुआ है ना जी, ओ अच्छा, उस ज़माने का बना हुआ है घर। उन्होंने इसका मतलब बनाने का स्टाइल जो है उन्होंने ही निकाला था, ये किसी को पता नहीं। अच्छा। मुगल लोगों ने बताया था ऐसे बनाते हैं इसको, ऐसे विजिट करते हैं, ये मुगल के असल में। और फिर इसका हम शाहीना पिंड भी अपनी ज़बान में, हम गुजरी लोग जो होते हैं तो शाहीना पिंड भी कह सकते हैं। शाइना पिंड। লে লাদাখে চালিয়েছিলাম মেডিবি রাইড। আমি এই রাস্তায় যদি আমাদের চালাতে দিত পাগল হয়ে যেতাম। সাংঘাতিক দুর্গম রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা আসলাম ভাবা যায় না আর কি।
জায়গাটার নাম হচ্ছে হাপাত তার। হাপাত মানে হচ্ছে ভালু আর তার মানে হচ্ছে রাস্তা। এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে পুরো, মানে যে মিডোসটা তৈরি হয়েছে, ওটা তৈরি হয়েছে ভাল্লুকদের জন্য। এইখানে যখনই মধু উৎপন্ন হয় ওরা ওইখান থেকে এই রাস্তা ধরে এখানে মধু খেতে চলে আসে। এই জন্য এই জায়গাটার নাম এই রাখা আছে হাপাত তার। জায়গাটা ভারী সুন্দর। আমরা আর ওই পাশটায় যেতে পারলাম না, কারণ প্রচণ্ড জলের ফোর্স, আর জলটা আমাদের এত পর্যন্ত চলে আসছে গাড়ির। ওই জন্য নেমেও ছিলাম, নেমে আবার উঠে চলে আসলাম, পুরো ভিজে যাব। এই জন্য আমরা এখান থেকেই শোভা নিচ্ছি। দুর্দান্ত জায়গা এই জায়গাটায়। সামনে দেখুন পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। क्यों बेटा, कैसे हो? আমরা এখন যেখানে এসে পৌঁছালাম এই জায়গাটার নাম হলো মিনি সুইজারল্যান্ড। এখানকার লোকেরা তাই বলছেন। এখানে খুব একটা লোকজন আসেন না, বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজ সবুজ। গুগল ম্যাপেও এই জায়গার লোকেশন কিন্তু খুঁজে পাবেন না। এই জায়গা, इसका नाम क्या है इस जगह का? असली नाम, हाँ असली नाम, असली नाम सोजल पथरी। आप बताइए। सोजल पथरी। अच्छा, क्या मतलब क्या होता है इसका? सुन पथरी बोलते हैं इसको। हाँ, सुन पथरी। কি অসাধারণ জায়গা বলুন তো। সত্যিই তাই, আমরা যদি আজকে এই এটিভি রাইডে না আসতাম এই জায়গাটা আমাদের দেখা হতো না। কি অসাধারণ অপূর্ব জায়গা। बहुत अच्छा लगा भैया इधर आके। ऊपर इससे अच्छा। हाँ, ऊपर भी जाएंगे। কি অসাধারণ জায়গা। এইরকম সবুজ ভ্যালি, নীল আকাশ, আর দূরে এইরকম পীরপঞ্জালের রেঞ্জ। শুধু দেখুন জায়গাটা কিরকম। উফ, কত ভেড়া। ওই যে ব্যাস। দারুণ দারুণ দারুণ। এইটাই আমি চাই। একজনও কেউ নেই, এই জায়গার খোঁজ কেউ দিতে পারবে না। আমাদের খুরশিদ ভাইয়া ছিল বলে আমরা এই জায়গাটার সন্ধান পেলাম। দুর্দান্ত। এমনকি এই সাকিবও জীবনে আসেনি, এখানেই বড় হয়েছে। সাকিব এইটাই বলছিল যে আমি এখানে কোনোদিন আসিনি। অসাধারণ জায়গা, অসাধারণ। পীরপঞ্জালের রেঞ্জ। এইরকম 360 ডিগ্রি সবুজ সত্যিই দেখা যায় না। কি অসাধারণ। দেখুন, যেদিকে তাকাচ্ছি সেই দিকে সবুজ। দেখুন, বেটা এখানে অন্ধকার। হ্যাঁ, এখানে আমাদের একজন নতুন মেম্বার কিন্তু যোগ হলো। আজকে আমাদের সঙ্গে আরেকজন নতুন অতিথি। এই হলো আমার নিজের পিসির মেয়ে। ছোট পিসির থাকে হচ্ছে পুনাতে। কীরকম যোগাযোগ দেখুন। আমি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে দেখছি ওর স্ট্যাটাস যে শ্রীনগরের টিউলিপ দিয়ে।
আমি ওই দেখে তো সঙ্গে সঙ্গে ফোন করেছি যে তুই কোথায়, বলছে যে আমি এসছি শ্রীনগরে, আর শিগগির এসে দেখা কর। তো এই জন্য চলে এসছে। ও আমার পিসির মেয়ে, একটাই মেয়ে, ও একটা স্কুলে জব করে ওখানের পুনাতে। আমাদের সবাই পরিবারে প্রায় টিচার। যাই হোক, তো ওর সঙ্গে দেখা হলো বহু দিন পর। মানে দেখুন, আমরা পুনাতে গিয়ে দেখা করি বা ওরা আমাদের কলকাতায় আসে, সেটা একরকম, কিন্তু কাশ্মীরে এসে নিজের লোককে পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। কিন্তু ও আমার থেকে অনেক ছোট, অনেক ছোট। ও আমার বোন বটে, কিন্তু ছোট অনেক বয়সে। কোথায় কোথায় ঘুরলি এখনো পর্যন্ত? ওরা পহেলগাম হয়ে এসছে, তাই তো? পেহেলগাম খুব সুন্দর লেগেছে, ভেরিনাগও খুব সুন্দর লেগেছে। এখন শ্রীনগর এক্সপ্লোর করব স্টার্টিং ফ্রম টুমরো, দেখি কেমন লাগে। ওর কিন্তু আরেকটা পরিচয় আছে যেটা বুবু বললো না, সেটা হচ্ছে ও কিন্তু একজন রিনাউন্ড ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে ও পরিচিত ফুড ব্লগার হিসাবে। ওর মানে প্রচুর ফলোয়ার, আর সেই কারণে ওকে আজকে আমরা নিয়ে এসেছি এখানে মেরিন ডাইন বলে একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি জওহরনগরে, এইখানে এটা শ্রীনগরের ডাল লেক থেকে মোটামুটি 12 থেকে 15 মিনিট মতন ডিস্টেন্স। তো দেখা যাক এখানে আমাদের আজকের এক্সপিরিয়েন্স কেমন হয়। এখানে কিন্তু ওয়াজওয়ান ওরা বলেছিল, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা ফাইন ডাইনিং। এখানে ওই কাশ্মীরি অথেন্টিক খাবার কতটা ভালো হবে এটা আমার সন্দেহ আছে। আমরা যদি খেয়ে ভালো লাগে আমাদের, অবশ্যই আপনাদের আমরা বলবো এখানে আসতে। আপনাদের একটা সন্ধে এখানে খুব ভালো লাগবে, বিশেষ করে এর ডেকোরেশন দুর্দান্ত। যাই হোক, আমি এখানে আজকে অর্ডার করেছি একদম প্লেন জিনিস, চিকেন মালাই টিক্কা। ওই আমাকে বললো চিকেন মালাই টিক্কা আর একটা কর্নের প্রিপারেশন, ওই চিলি কর্ন টাইপের একটা কিছু, ফ্রায়েড চিলি কর্ন, ওটা একটা করলাম। কারণ ও ফিশ খায় না একদম, মাটনেরও ওর সমস্যা। তো এই জন্য আমরা এই দুটো স্টার্টারে করেছি, আর এমনি চিকেন লাবাবদার করেছি হচ্ছে মেন কোর্সে, আর তার সঙ্গে গার্লিক নান। দেখি আগে খেয়ে কেমন। বলে মন দিয়ে ছবি তুলছে, বলে তো এটাই কাজ। এই ইনস্টাগ্রামে সব ছবি তুলে তুলে দেয়। রাইও আসলে এইসবই করে। রাই আমাকে বারবার বলছে, এত জায়গায় খাচ্ছ, একটু ছবি তুলে পাঠাচ্ছ না। রিভিউ কেমন লাগলো? ফুড ব্লগারের কাছ থেকে জিজ্ঞেস করো, আর যা কিছু ও বলবে। 7 on 10 একদম ঠিক বলেছে। মানে আমার মনে হয়েছে আর একটু জুসি হওয়া উচিত ছিল চিকেনটা, একটু সুইটও। অ্যাকচুয়ালি মালাই চিকেন সবসময় ভেতরটা প্রচণ্ড জুসি হয়, সেইটা একটু কম, কিন্তু খারাপ নয়। এই যে বললো 7 on 10, এটা একদম ঠিকঠাক। এটা কেমন? 8 on 10 আরও বেটার হতে পারতো, কিন্তু সামথিং ইজ মিসিং। এইটা কিন্তু এই চিকেন যে মালাই টিক্কা নিয়েছিলাম তার থেকে একটু খেতে ভালো। আমার মনে হচ্ছে ঠিক আছে, খুব যে খারাপ না নয়, ভালোই। তবে নানে গার্লিকের পরিমাণ যথেষ্ট কম এবং বাটারও সেরকম যথাযথ নয়। তার ফলে হচ্ছে কি যে নানটা খুব হার্ড হয়ে যাচ্ছে, সেটা সেরকমভাবে খাওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা হলে তার যে সফটনেসটা সেটা পুরোপুরি চলে যাচ্ছে, বেশ কষ্টই হচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমরা এখানে খেলাম, কিন্তু আমি আপনাদের কাছে রেকমেন্ড করব না যে দারুণ আপনারা একেবারে ছুটতে ছুটতে চলে আসবেন কাশ্মীরে এসেই, শ্রীনগরে এসেই এখানে, তা নয়। আমরা খেলাম, খেয়ে আমাদের মতামতটা জানালাম। তা যাই হোক, আমরা আজকে এই যে খাওয়া দাওয়া করলাম, মোট লাগলো 1520 টাকা, কিন্তু শেষটা কিন্তু সেই রকমভাবে জমলো না। মানে মলিকে আজকে ইনভাইট করলাম, কিন্তু সেরকমভাবে যে খাইয়ে যে তৃপ্তি পাওয়া সেইটা কিন্তু হলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।